নমস্কার বন্ধুরা, ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিসের সমস্ত স্মল সেভিং স্কিম অর্থাৎ পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এরকম যে স্কিমগুলো আছে সেগুলো নিয়ে এক কথায় বলা যায় খারাপ খবর। কারণ এবারেও তারা সুদের হার অপরিবর্তিত রেখেছে এবং আগামীতেও কিন্তু সুদের হার কমতে পারে। কারণ কী কারণে বলছি কথাটা সেটা অবশ্যই ভিডিওতে আমরা বলবো এবং সেটা অবশ্যই আমরা জানার প্রয়োজন আছে এই কারণে যে আপনি ভবিষ্যতে কী প্ল্যানিংটা করবেন, স্মল সেভিং স্কিমে ইনভেস্ট করবেন নাকি, তো কী কারণে সুদের হারটা কমতে পারে, বিশেষজ্ঞরা কী বলছে এবং সেই সঙ্গে কেন সুদের হারটা বা এইভাবে 3 মাস ছাড়া করা হয় সে বিষয়টাও কিন্তু অনেকের জানা না থাকার কারণে যে ভাবে যে কী কারণে এরকম 3 মাসে সুদের হারটা পরিবর্তিত হয় বা রিভিউ করা হয়। সেই সঙ্গে নতুন যে সুদের হারটা ঘোষণা করা হলো বা যেটা অপরিবর্তিত রাখা হলো সেই সুদের হারটা বা কত, এবং 1 অক্টোবর 2024 থেকে ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিসে স্মল সেভিং স্কিমের অনেকগুলি নতুন নিয়ম চালু হচ্ছে। বিশেষ করে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা অন্যান্য স্মল সেভিং স্কিমে কিন্তু কিছু কারণের জন্য সুদ নাও দেওয়া হতে পারে বা শূন্য সুদ দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলি আলোচনা করবো, আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে কিন্তু অনেকগুলি তথ্য একসঙ্গে পাবেন। তো ভারতীয় ডাক বিভাগের যে প্রকল্পগুলো আছে সেই সুদের হারগুলো আমরা প্রথমে আলোচনা করি, তারপরে আমরা নতুন যে নিয়ম বা কী কী যে নতুন রুলগুলো চালু হচ্ছে 1 অক্টোবর সেই বিষয়টা দেখে নেব। দেখুন, সেভিংস ডিপোজিট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে সুদের হার থাকবে 4%। 1 লক্ষ টাকা রাখলে 4,000 টাকা সুদ পাবেন। আমরা এর আগেও এই টেবিলটা দেখিয়েছি, যিনারা এর আগে ভিডিও দেখেছেন তাদের হয়তো একটু সমস্যা হতে হবে, তো তাদের বলবো একটু ভিডিওটা এগিয়ে চলে যান, পরে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। 1 বছর টাইম ডিপোজিট 6.90 টাকা সুদের হার, এবং সেখানে 1 বছরে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন 1,07,081 টাকা, তো 7,081 টাকা সুদ পাবেন। 2 বছর টাইম ডিপোজিট 7% সুদের হার, 2 বছরের জন্য রিটার্ন পাবেন 1,14,372 টাকা। 3 বছর টাইম ডিপোজিট 7 টাকা 10 পয়সা সুদের হার, 1,21,871 টাকা পাবেন, 73 টাকা পাবেন 1 লক্ষ টাকার জন্য 3 বছরে। 5 বছর টাইম ডিপোজিট 7 টাকা 50 সুদের হার, এবং সেই 1 লক্ষ টাকাতে 5 বছরের জন্য পাবেন 1,38,570 টাকা। এবারে আসি বাকি যে সেভিং স্কিমগুলো আছে। রেকারিং ডিপোজিট, যদি কেউ 10,000 টাকার প্রত্যেক মাসে জমা করে 12 মাস অথবা 12 মাস 5 বছরের জন্য, সেক্ষেত্রে সে 6 লাখ টাকা জমা করবে। তো সেক্ষেত্রে সেই 6 লাখ টাকার উপর তার ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে 7,13,659 টাকা। 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যার ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা ইনভেস্ট করা যায় সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে, তো সেখানে 8 টাকা 20 সুদের হারে আপনাকে দেওয়া হবে 12,30,000 টাকা সুদ। এটা হচ্ছে সম্পূর্ণ সুদটা, এবং কোয়ার্টারলি যেটা আপনি পাবেন 61,500 টাকা, এবং অবশ্যই তার মধ্যে 10% টিডিএস কিন্তু থাকবে। তার 12,30,000 টাকা আপনি সুদ পাবেন। এরপরে আসি পোস্ট অফিস মাসিক আয় স্কিম, 5 বছরের মান্থলি ইনকাম স্কিম যেটাকে বলা হয়, 7 টাকা 40 সুদের হার, এবং এখানটায়ও আপনি যদি তার ম্যাক্সিমাম লিমিটেড টাকা রাখেন, 9 লক্ষ টাকা রাখেন, সেক্ষেত্রে 5,550 টাকা সুদ মানে রিটার্ন পাবেন প্রত্যেক মাসে 60 মাসের জন্য, অর্থাৎ 3,30,000 টাকা আপনি সুদ বাবদ রিটার্ন পাবেন। আর বাকি আপনার যা ক্যাপিটাল থাকে সেটাও কিন্তু ফেরত পাবেন। এবার আসি 5 বছরের ন্যাশনাল সেভিং স্কিম বা সার্টিফিকেট, যেটা 7 টাকা 70 সুদের হার, সেক্ষেত্রে 1,44,903 টাকা রিটার্ন পাবেন 5 বছরে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড 7 টাকা 10 সুদের হার, এখানটায় যা ছিল সেই একই আছে গত 2024 সাল থেকে। এবং এরপরে আসছে কিষাণ বিকাশ পত্র বা কেভিপি, 115 মাসে টাকা ডবল হবে, 7 টাকা 50 সুদের হার। 1 লক্ষ টাকা রাখলে 2 লক্ষ টাকা হবে 115 মাস পরে, অর্থাৎ 120 মাসের বদলে, অর্থাৎ আপনি যদি 10 বছরে ভাবেন তো 10 বছর আগে হতো, তো এখন কিন্তু সেটা 15 মাসে ওটা ম্যাচিউরিটি হয়ে যাবে বা 2 লক্ষ টাকা হয়ে যাবে। এবার সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ SSY, 8 টাকা সুদের হার, সেক্ষেত্রে ম্যাচিউরিটি অ্যামাউন্ট বলতে এখানে আপনি যেমন ইনভেস্ট করবেন সেখানে কিন্তু সেই রকম আপনি ম্যাচুরিটি পাবেন। মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট, এটাতে আপনি 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম রাখতে পারবেন, এবং এখানে 7 টাকা 50 সুদের হার, সুদ বাবদ রিটার্ন পাবেন প্রায় 32,000 টাকা, অর্থাৎ 15,000 টাকা প্রথম বছর, তারপরে 16,125 টাকা, মোটামুটি 31,000 সামথিং। এবারে আসি যে এই যে নতুন যে সুদের হার ঘোষণা করার চেষ্টা করা হয় বা নতুন করে সুদের হার রিভিউ করা হয়, কী কারণে? এটা এর আগে একটা কমিটি গঠন করা হয়েছে, শ্যামলা গোপীনাথ কমিটি। তিনি এই বিষয়টি বলে গেছেন যে ভারতীয় সরকারের যে বন্ড যা রিটার্ন দেবে তার থেকে 25 থেকে 100% মধ্যে কিন্তু এই সুদের হারটা থাকবে, অর্থাৎ ভারতীয় সরকার যে বিভিন্ন ধরনের বন্ড ছাড়ে সেখান থেকে যে রিটার্নটা থাকবে সেখান থেকে 25% অথবা 100% এর মধ্যে
এই সুদের হারটা যেন মানে এর উপর হিসেব করা হবে যে কত টাকা সুদ বাড়বে বা কমবে। এবারে আসি যে সুদের হারটা কেন বাড়ছে না বা ভবিষ্যতে কেন কমতে পারে, যেটা বিশেষজ্ঞরা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের দ্বারা কিছুদিন আগে সুদের হার কমানো হয়েছে, যার ফলে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু এবারেও কিন্তু সুদের কোনো পরিবর্তন করা হয়নি। 2020 সালের এপ্রিল জুন মাসের যা সুদ ছিল পিপিএফের সেই সুদই কিন্তু একই এবারেও রেখে দেওয়া হবে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে সুদের হার কমতে পারে। এই মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদের হার কমার কারণ কিন্তু এর পিছনে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবারে আসি নতুন কিছু নিয়ম যেগুলো চালু হলো, সেটা হচ্ছে কি নাবালকদের 18 বছর না হওয়ার কারণে যে পিপিএফ পোস্ট অফিসে যে পিপিএফ অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদ দেয়। অর্থাৎ ধরুন কোনো নাবালকের নামে পিপিএফ অ্যাকাউন্ট আছে, কিন্তু তার 18 বছর যতদিন না হচ্ছে ততদিন সেই অ্যাকাউন্টগুলোতে সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হবে। তার পরবর্তীতে সেই অ্যাকাউন্টটি চালু হবে এবং আদর্শ পিপিএফ অ্যাকাউন্ট হবে এবং সেখান থেকে কিন্তু তার ম্যাচিউরিটির মেয়াদও গণনা করা হবে এবং পিপিএফের যা সুদ থাকবে সেই সুদই তাকে দেওয়া হবে। এবং সেই সঙ্গে যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট কারোর থাকে সেক্ষেত্রে তার পিপিএফ অ্যাকাউন্টগুলির প্রাথমিক যেটা প্রাথমিক সিলেক্ট করবে সেটাতেই কিন্তু পিপিএফ অ্যাকাউন্টের সুদ দেওয়া হবে, আর বাকিটাতে সেভিংস অ্যাকাউন্টের সুদ দেওয়া হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি দ্বিতীয় পিপিএফ অ্যাকাউন্ট থাকে সেখান থেকে সীমার মধ্যে অর্থাৎ 1.5 লক্ষ টাকার সীমার মধ্যে যতটা হয়, ধরুন পিপিএফ অ্যাকাউন্টে কেউ 1 লক্ষ টাকা নিজের প্রাথমিক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা করেছে, আর সেকেন্ড অ্যাকাউন্ট অর্থাৎ আরও একটা যে অ্যাকাউন্ট সেখানে ধরুন আরও 2 লক্ষ টাকা করে আসে, তো ওখান থেকে আর 50,000 টাকা নিয়ে আসা যাবে। বাকি টাকাটা কোনো সুদ ছাড়াই কিন্তু রিটার্ন দেওয়া হবে, অর্থাৎ কোনোভাবে কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হবে না। এর বেশিও যদি থাকে, অর্থাৎ একটা অ্যাকাউন্টের প্রাথমিক অ্যাকাউন্টে ধরুন দ্বিতীয় অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলো, বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হলো, কিন্তু দেখা গেলো যে তার আরও বেশি পিপিএফ অ্যাকাউন্ট, সেক্ষেত্রে তার পিপিএফ অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। তো এটা আর এখন কি হচ্ছে না। আগে বিভিন্ন কারণের জন্য ধরুন প্যান নাম্বার বা আধার নাম্বার বাধ্যতামূলক না থাকার কারণে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় পিপিএফ অ্যাকাউন্টটা ওপেন করেছে। প্রাথমিক এবং দ্বিতীয় অ্যাকাউন্টের বাইরে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলোকে 0% হারে সুদ দেওয়া হবে। এনআরআইদের পিপিএফ অ্যাকাউন্ট যদি তারা এক্সটেনশন করতে চায় তাহলে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত তাদেরকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হবে। তারপরে তাদেরকে ফর্ম 8 জমা করতে হবে, তবে তাদের পিপিএফ অ্যাকাউন্টটি এক্সটেনশন থাকবে। এবার আসি সুকন্যা সমৃদ্ধি যোজনা। যাদের দাদু দিদা পিপিএফ অ্যাকাউন্ট সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন নাতনিকে, সেই সমস্ত অ্যাকাউন্টকে তাদের লিগ্যাল গার্জিয়ান অর্থাৎ জীবিত বাবা মা বা অন্য কোনো যদি আইনি অভিভাবক থাকে তাদের নামে ট্রান্সফার করতে হবে, নাহলে কিন্তু এগুলোই কোনো সুদ দেওয়া হবে না। আর দুটোর বেশি অ্যাকাউন্ট থাকলে সেই রকম অ্যাকাউন্টগুলিকে একটিকে বন্ধ করে দেওয়া হবে এবং সেই প্রাথমিক অ্যাকাউন্টটাই শুধুমাত্র চালু থাকবে। এরপরে আসি নাবালকদের নামে যদি কোনো স্মল সেভিংস স্কিম থাকে সেক্ষেত্রে সেটা যদি কোনো কারণে ইনঅপারেটিভ হয়ে যায় সেখানেও কিন্তু 0 সুদ দেওয়া হবে, সেটা যতক্ষণ না অ্যাক্টিভ করা হচ্ছে। এবং এখানটায় একটু মিস্টেক হয়ে গেল, তো এখানে বলা হচ্ছে যে একটি নাবালকের নামে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যদি কোনো ইনভেস্ট থাকে তো সেক্ষেত্রে সেখানে যদি কোনো সমস্যা থাকে ইনঅপারেটিভ হয়ে যায় সেক্ষেত্রে তাকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হবে। এছাড়া এই কয়েকটি যে নতুন নিয়ম নিয়ে আমরা কিন্তু আগেও আলোচনা করছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ।